আজকের আমাদের বিষয় কার্য, ক্ষমতা এবং শক্তি। তো কার্য, ক্ষমতা, শক্তি এই চ্যাপ্টারটা পড়ার আগে আমরা এক বিশেষ ধরনের অঙ্ক আগে শিখে নেব। যে অঙ্কগুলো ক্লাস 10-এ আছে, ত্রিকোণমিতি চ্যাপ্টার যেটাকে বলা হয়, সেই ত্রিকোণমিতি চ্যাপ্টারটা একটু আমরা পড়ে নেব, কারণ এই ত্রিকোণমিতিটা আমাদের কাজে লাগবে ক্লাস এই 9-এর কার্যক্ষমতা শক্তি পড়ার জন্য। যখন আমরা কাজের ফর্মুলা ডিরাইভ করব, সেই কাজের ফর্মুলা ডিরাইভ করতে গিয়ে আমার কিন্তু ত্রিকোণমিতি কাজে লাগবে, যেটা কিন্তু এখনও পর্যন্ত ক্লাস 9-এ পড়ানো হয়নি। তাই ত্রিকোণমিতিটা আমরা একটু আগে শিখে নেব। ত্রিকোণমিতিটা সম্পূর্ণ কিন্তু একটা সমকোণী ত্রিভুজকে নিয়ে, কি বললাম, সম্পূর্ণ একটা সমকোণী ত্রিভুজকে নিয়ে। আমরা ত্রিভুজ কি জানি না, তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে বলা হয় ত্রিভুজ। এবার এই ত্রিভুজ হলো 6 প্রকার, কোণ ভেদে 3 প্রকার এবং বাহু ভেদে 3 প্রকার। বাহু ভেদে 3 প্রকার মানে সমবাহু, সমদ্বিবাহু এবং বিষমবাহু। আর কোণ ভেদে 3 প্রকার, একটা হচ্ছে সূক্ষ্মকোণী, একটা হচ্ছে সমকোণী, আর একটা হচ্ছে স্থূলকোণী। আমাদের এই ত্রিকোণমিতি চ্যাপ্টারটা সম্পূর্ণ আমরা সীমাবদ্ধ থাকব সমকোণী ত্রিভুজকে নিয়ে। কখনো কখনো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজটাও কাজে লাগবে। তাহলে আমরা আবার ত্রিভুজের একবার সংজ্ঞাটা বলছি, কি, তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে বলা হয় ত্রিভুজ। অর্থাৎ তিনটে বাহু থাকবে, সেই তিনটে বাহু একজন আরেকজনের সঙ্গে যুক্ত থাকবে, এটা সমতলিক চিত্র, তাকে বলা হবে ত্রিভুজ। এটা আমরা অঙ্কে পড়েছি ছোটবেলা থেকেই। ত্রিভুজের 6 প্রকার সেটাও শিখেছি। কোণ ভেদে 3 প্রকার, বাহু ভেদে 3 প্রকার। যে ত্রিভুজের 3টি বাহুই সমান সেটাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। যে ত্রিভুজের 2টি বাহু সমান তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। আর যে ত্রিভুজের 3টে বাহুই সমান নয়, কারোর সঙ্গে কারোর সমান নয়, সেটাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। আর সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে? আমরা জানি ত্রিভুজের 3টি কোণ থাকে এবং 3টি কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে যদি কোনো ত্রিভুজের 3টি কোণই সূক্ষ্মকোণ হয়, যদি কোনো ত্রিভুজের 3টি কোণই সূক্ষ্মকোণ হয়, তখন সেই ত্রিভুজটিকে বলা হয় সূক্ষ্মকোণী ত্রিভুজ। আর যদি কোনো ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি হয়ে যায়, তখন সেটাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। তাহলে ত্রিভুজের 3টি কোণের যোগফল 180 ডিগ্রি। একটা কোণ যদি 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে বাকি দুটি কোণের যোগফল কত হবে? 90 ডিগ্রি। সেই রকম ত্রিভুজকে বলা হবে কি? সমকোণী ত্রিভুজ। আর স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে না, যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি থেকে বেশি, অর্থাৎ একটা কোণের মান হবে সূক্ষ্মকোণ নয়, সমকোণও নয়, একটা কোণের মান হবে স্থূলকোণ, অর্থাৎ 90 ডিগ্রি থেকে বেশি, 180 ডিগ্রি থেকে কম, সেই ধরনের ত্রিভুজকে বলা হবে স্থূলকোণী ত্রিভুজ। আমি রিপিট করছি আরও একবার, যে ত্রিভুজের 3টে বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে, যে ত্রিভুজের 2টি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে, আর যে ত্রিভুজের কোনো বাহুটিই কোনো বাহুর সঙ্গে সমান নয় তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। আর সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে? এ তো গেল বাহু ভেদে 3 প্রকার। এবার আসছি কোণ ভেদে 3 প্রকার। কোণ ভেদে হচ্ছে সূক্ষ্মকোণী, সমকোণী, স্থূলকোণী। সূক্ষ্মকোণ মানে 3টে কোণকে সূক্ষ্মকোণ হতে হবে, 3টে কোণকে সূক্ষ্মকোণ হতে হবে। আর সমকোণী হতে গেলে একটা কোণকে সমকোণ হতে হবে। আর স্থূলকোণ হতে গেলে একটা কোণকে স্থূলকোণ হতে হবে, অর্থাৎ 90 ডিগ্রি থেকে বেশি হতে হবে, 180 ডিগ্রি থেকে কম হতে হবে। সেই ত্রিভুজগুলোকে বলা হবে স্থূলকোণী ত্রিভুজ। তাহলে আমরা 6 প্রকার ত্রিভুজ সম্পর্কে জানলাম। এই ত্রিকোণমিতি চ্যাপ্টারটা পড়তে গিয়ে আমাদের কিন্তু সবসময় সমকোণী ত্রিভুজটা কাজে লাগবে আর সমদ্বিবাহু ত্রিভুজটা কাজে লাগবে। তাহলে আমরা প্রথমে একটা সমকোণী ত্রিভুজ এঁকে ফেলব। আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে ফেললাম। সমকোণী ত্রিভুজের নাম দিলাম এ বি সি। খুব ভালো করে আমরা লক্ষ্য করব, সমকোণী ত্রিভুজের এই কোণটা হলো সমকোণ, আর সমকোণকে সবসময় বক্স করে চিহ্নিত করা হয়। তাহলে এই কোণটা কত হলো? এই কোণটা হলো 90 ডিগ্রি। তাহলে ত্রিভুজের 3টি কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়, আর একটা কোণ যদি 90 দখল করে নেয়, তাহলে বাকি যে দুটো কোণ পড়ে রইল তাদের যোগফল অবশ্যই 90 ডিগ্রি হবে। তার মানে তারা ইন্ডিভিজুয়ালি 90 থেকে কম হবে। ইন্ডিভিজুয়ালি তারা দুজনের যোগফল 90 ডিগ্রি, তাহলে তো অবশ্যই তারা 90 থেকে কম হবে। তাহলে 90 থেকে যদি কম হয়, তাহলে বাকি দুটো কোণ অবশ্যই সূক্ষ্ম কোণ হতেই হবে। তাহলে এই কোণটা একটা সূক্ষ্ম কোণ, এই কোণটা একটা সূক্ষ্ম কোণ। তাহলে আবার আমরা বলবো কি, ত্রিভুজ, এটা হচ্ছে ত্রিভুজের চিহ্ন, এ বি সি একটি
একটি সমকোণী ত্রিভুজ। এটা একটা সমকোণী ত্রিভুজ যার বিএসি এই কোণটা কত 90 ডিগ্রি। তাহলে এই কোণটা একটা সূক্ষ্ম কোণ হবে, এই কোণটাও একটা সূক্ষ্ম কোণ হবে। এই 90 ডিগ্রির উল্টো দিকে যে বাহুটি আছে এই বাহুটির নাম হচ্ছে অতিভুজ। কি নাম? অতিভুজ। এই বাহুটার নাম হচ্ছে অতিভুজ। অতিভুজ এই সমকোণী ত্রিভুজের সব থেকে বড় বাহুটিকে বলা হয় অতিভুজ। আর সেটা সবসময় অবস্থিত কোথায়? সমকোণ যে থাকবে সেই সমকোণের বিপরীত বাহুটি হবে কি? অতিভুজ। তাহলে এই ত্রিভুজের সমকোণ কোনটা? এই ত্রিভুজের সমকোণ হচ্ছে এই এ বিন্দুটা, এই জায়গাটাতে সমকোণ তৈরি হয়েছে। আর এই সমকোণের উল্টো দিকের বাহুটাকে কি বলা হবে? অতিভুজ। কি বলা হবে? অতিভুজ। আর নিচেরটাকে কি বলা হবে? নিচেরটাকে বলা হবে ভূমি, আর এটাকে বলা হবে লম্ব। কিন্তু মাথায় রাখতে হবে এটাকেও কখনো কখনো ভূমি বলা হয়, আবার লম্ব বলা হয়, আবার এটাকেও ভূমি বলা হয়, লম্ব বলা হয়। অর্থাৎ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজটা কিন্তু ফিক্সড, যেটার সমকোণের বিপরীত বাহুটা। কিন্তু কোনটা লম্ব হবে আর কোনটা ভূমি হবে সেটা কিন্তু কোনোভাবেই ফিক্সড নয়। তাহলে সমকোণী ত্রিভুজে যে তিনটি বাহু আছে সেই তিনটে বাহুর নাম হলো অতিভুজ, ভূমি আর কি? লম্ব। লম্ব, ভূমি আর কি বললাম? অতিভুজ। অতিভুজটা কিন্তু ফিক্সড, অর্থাৎ অতিভুজ সব থেকে বড় যে বাহুটা আছে সেই বাহুটা, অর্থাৎ সমকোণের বিপরীত দিকে যে বাহুটা আছে সেই বাহুটাই হলো কি? অতিভুজ। কিন্তু লম্ব কোনটা হবে, ভূমি কোনটা হবে সেটা কিন্তু কোনোভাবেই ফিক্সড নয়। তাহলে আমরা জানবো কি করে কোনটা ভূমি কোনটা লম্ব? ভালো করে লক্ষ্য করে দেখো, এইটা এই কোণটা পড়ে আছে আর এই কোণটা পড়ে আছে, এটা তো 90 ডিগ্রি হয়ে গেছে। এই কোণের সাপেক্ষে উল্টো দিকটাকে বলা হবে কি? লম্ব। আর নিচের দিকটা তখন কি হয়ে যাবে? ভূমি হয়ে যাবে। আবার ওই কোণটার সাপেক্ষে এই দিকটাকে কি বলবো? লম্ব। তাহলে এটা কি হয়ে যাবে? ভূমি হয়ে যাবে। মনে থাকবে? তাহলে আমরা এটা একবার মুছে দিয়ে আর একবার আমরা লিখছি। ভালো করে লক্ষ্য করে দেখো, আমরা একটা সমকোণী ত্রিভুজ নিলাম, এটার নাম দিলাম এ, এইটার নাম দিলাম বি, আর এইটার নাম দিলাম সি। তাহলে আমি যদি বলি এই কোণের সাপেক্ষে লম্ব কোনটা? এসি হলো লম্ব। আর সি কোণের সাপেক্ষে লম্ব কোনটা? এ বি হলো একটা লম্ব। তাহলে লম্বটা যদি আমরা খুঁজে পাই তাহলে ভূমিটা অবশ্যই খুঁজে পেয়ে যাব। পাবো কি পাবো না? পাবো কি পাবো না? পেয়ে যাব। তাহলে কি জানলাম? একটা সমকোণী ত্রিভুজে তিনটে বাহুর আলাদা আলাদা নাম রয়েছে। অতিভুজের একটা স্পেশাল বৈশিষ্ট্য কি? এটা সব থেকে বড় হবে এবং এর অবস্থান হবে সমকোণের বিপরীত দিকে। কিন্তু লম্ব আর ভূমিটা কোনোভাবেই ফিক্সড নয়, তাই কোনো একটা কোণের নাম বলতে হবে, তবেই আমি লম্বটা বলতে পারবো। আমি যদি বলে এই ত্রিভুজের লম্ব কোণটা, আমি বলতে পারবো না। যদি বলা হয় ভূমি কোণটা, আমি বলতে পারবো না, কারণ কোন কোণের সাপেক্ষে লম্ব সেটা আমাকে বলতে হবে। তাহলে আমাকে কোণের নামটা অবশ্যই কি করতে হবে? মেনশন করতে হবে। বোঝা গেল? শুধু লম্ব শুধু ভূমি বলতে পারবো না। তাহলে আমাকে যদি বলা হয় বি কোণের সাপেক্ষে লম্ব কোনটা, হ্যাঁ, এটা প্রশ্নটা ভ্যালিড। এই প্রশ্নটা ভ্যালিড যে বি কোণের সাপেক্ষে হলো লম্ব হলো এসি আর ভূমি হলো কত? এ বি। আর সি কোণের সাপেক্ষে লম্ব কোনটা? এ বি, আর ভূমি কত হলো? এ সি। তাহলে ভ্যালিড প্রশ্ন হতে হবে। শুধু লম্ব বা শুধু ভূমির কোনো গুরুত্ব নেই। এবার আসছি, লম্ব বড় না ভূমি বড়? লম্ব বড় না ভূমি বড়? ভালো করে লক্ষ্য করে দেখ, এই কোণটার মান কত বলতে পারবি? অনেকজন ভুল করে যে এই কোণটা 90 ডিগ্রি, তার মানে এইটা 45 ডিগ্রি, এইটা 45 ডিগ্রি, অনেকজন বলে দেয়। এবং মোস্ট অফ দ্য কেসেস আমি দেখেছি, যখন এই স্টুডেন্টদেরকে আমি পড়াতে গিয়ে জিজ্ঞেস করেছি যে সমকোণী ত্রিভুজের এই কোণটা তো 90 ডিগ্রি, তাহলে ওই কোণগুলো কত? এটা 45, এটা 45। না, 45 নয়। তাহলে কত? প্রশ্নটা হলো কত? এই কোণের যোগফল হবে 90।
এই কোণ দুটোর যোগফল কত হবে? 90। তার মানে যে 45 45 করে হবে তার কোনো গ্যারেন্টি নেই। কি বললাম? 45 45 করে হবে তার কোনো গ্যারেন্টি নেই। একটা 30 একটা 60 হতে পারে, একটা 70 আর একটা 20 হতে পারে, একটা 45 একটা 45 হতে পারে, একটা 50 একটা 40 হতে পারে, হতে পারে তো। তাদের যোগফলটা সবসময় কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি কিন্তু হবে, মনে থাকবে। আচ্ছা আচ্ছা বলতো, দেখতে পেয়েছিস? প্রথমে ধরে নে এটা একটা দেওয়াল, এটা একটা কি দেওয়াল, আর এখানে একটা মই লাগানো আছে। কি লাগানো আছে? মই, ল্যাডার। এবার এখানে একটা কোণ তৈরি হয়েছে, হয়েছে তো। এটা যদি দেওয়াল হয়, এখানে একটা মই লাগানো হয়, তাহলে কেমন হবে? এরকম দেখতে হবে না? এটা মই। এবার এই মইটাকে আরো একটু কাছে নিয়ে আসা হলো, তাহলে কেমন হবে বলতো দেখতে? এরকম হয়ে যাবে না? মইটাকে যদি আরো কাছে নিয়ে যায় দেওয়ালের দিকে, তখন দেখবি মইটা কীরকম হয়ে গেছে বলতো? উঠতে একটু কষ্ট হবে, উঠতে বেশি কষ্ট হবে না? কেন বলতো? মইয়ের এই অ্যাঙ্গেলটা কি হয়ে গেছে? বেড়ে গেছে। আর মইটাকে যদি আরও সয় দেওয়া হয়, তাহলে কি হবে? উঠতে সুবিধা হবে না? উঠতে সুবিধা হতো। অনেকজন আমরা সিঁড়িতে উঠতে গিয়ে বলি, দেখবি এই সিঁড়িটা অনেক চড়া। তার মানে কি? সিঁড়িটা ঠিক দেখ, ভালো করে লক্ষ্য করে দেখ। আমি যদি এইরকম করে রাখি, এখানে বেশি উঠতে সহজ হবে, এখানে উঠতে বেশি সহজ হবে, নাকি এখানে এরকম করে সহজ হবে বল? দেখ এই জায়গাটা ভালো করে লক্ষ্য করে দেখ। এটা দেওয়াল, এটা মই আমার, এটা আমার হাতে কি? এটা আমার হাতে মই। তাহলে এরকম করে বেশি দেখ, ভালো করে দেখ, এই জায়গাটা বেশি সুবিধা হবে উঠতে, নাকি এইটা বেশি সুবিধা হবে? প্রথমটা না দ্বিতীয়টা? এইটা এরকমভাবে উঠতে বেশি সুবিধা হবে, নাকি এইভাবে? হ্যাঁ, বুঝতে পারছিস না তাই তো? বেশ ঠিক আছে, আমি অন্য একটা এক্সাম্পল নিয়ে আসছি। এখানে একটা কোণ আছে, দেখতে পেয়েছিস? আমি বাহুটাকে আরও দূরে নিয়ে চলে গেলাম, তাহলে কোণটা ছোট হয়ে যাচ্ছে, বুঝতে পারছিস? আর এখানে যত কাছে নিয়ে আসবো তত কোণটা বড় হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছিস? দেখ এখানে কোণটা কেমন ছিল? এরকম। এখানে কোণটা দেখ এরকম হয়ে গেল। এখানে গিয়ে কী হয়ে গেল? কোণটা বেড়ে যাচ্ছে না? বারবার বারবার দেখ কোণটা বেড়ে যাচ্ছে। আমি যদি এখানে নিয়ে আসি, কোণটা আরও বেড়ে গেল, বেড়ে গেল না? ঢুকছে না মাথাতে? হ্যাঁ কি না? আমি বলতে চাইছি এই বাহুটাকে যত এই দেওয়ালের কাছে কাছে নিয়ে আসবো মইটাকে, তত কি হবে? কোণটা আস্তে আস্তে কী হবে? বাড়তে থাকবে। শেষকালে যদি মইটাকে এইভাবে লাগিয়ে দেওয়া হয়, তাহলে সব থেকে বেশি কোণটা কত তৈরি হবে? 90 ডিগ্রি তৈরি হবে। মাটির সাথে হবে না? তাহলে এই বাহুটাকে আমি যত বাড়াবো তত কি হবে? কোণটা আস্তে 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 কি হবে? কমতে থাকবে। কি হবে? কমতে থাকবে। আর এই বাহুটাকে যত কাছে নিয়ে আসবো তত কি হবে? কোণটা বাড়তে থাকবে। দেখ তাহলে এখানে কত ডিগ্রি কোণ? এখানে যদি 30 ডিগ্রি হয়, তাহলে এখানে যদি কত হবে? অবশ্যই 30-এর থেকে বেশি হবে এই কোণটা। তোরা খাতাতে এঁকে দেখে নিতে পারিস। এরকম একটা দাগ নিলি, এখানে একটা 90 ডিগ্রি কোণ আঁকলি, এখানে একটা সোজা দাগ আঁকলি, ঠিক আছে? ঠিক আছে, এখানে দুটো পয়েন্ট নিলে, এখানে একটা পয়েন্ট নিলে, এখানে একটা পয়েন্ট নিলে, এখান থেকে একটা দাগ দিলি, এখানে একটা দাগ দিলি, দেখে বুঝতে পারবি এই কোণটা চাঁদা দিয়ে যদি মাপিস, তাহলে এই কোণটা বড় হবে, এই কোণটা কী হবে? ছোট হবে। কী হবে? এই কোণটা বড় হবে আর এই কোণটা ছোট হবে। সেটা মইয়ের এক্সাম্পল নিয়ে তোরা যদি মাথাতে না ঢোকাতে পারিস, তাহলে পরে স্কেল আর চাঁদা দিয়ে মেপে দেখে নিতে পারিস। কি বললাম? মেপে দেখে নিতে পারিস, এটাই হবে। তাহলে এখান থেকে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। আরও একটা এক্সাম্পল আমি দেখাচ্ছি। ধরে নে এই দিকের বাহুটাকে ফিক্সড করলাম, এখানে মইটাকে একবার লাগালাম, আর একবার এখান থেকে কি লাগালাম? মইটাকে এখানে লাগালাম। একই হবে। যত দূরে যাবে
তত কি হবে, কোণটা ছোট হয়ে যাবে। আর যত কাছে আসবে কি হবে, কোণটা বড় হয়ে যাবে। তাহলে কোণের সাথে বাহুর একটা সম্পর্ক রয়েছে। আমি যত দূরে যাব, এই সমকোণ থেকে আমি যত দূরে যাব, বাহুটা বড় হবে কিন্তু কোণটা কি হয়ে যাবে, কমে যাবে। আর যত কাছে আসবো কি হবে, বাহুটা ছোট হবে কিন্তু কি হয়ে যাবে, কোণটা বড় হয়ে যাবে। আমরা সম্পূর্ণ আলোচনা করছি কিন্তু সমকোণী ত্রিভুজকে নিয়ে, সম্পূর্ণ সমকোণী ত্রিভুজকে নিয়ে। তাহলে কি বললাম, আমি যদি বলি এই কোণটা 60 ডিগ্রি, আচ্ছা 30 ডিগ্রি, আর এইটা 90 ডিগ্রি, আর এই কোণটা 60 ডিগ্রি, তাহলে দেখেই বুঝতে পারছিস এই কোণটা কত, কম 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 তো। তাহলে এই বাহুটা বড় হবে, এই বাহুটা। তাহলে লম্ব আর ভূমির মধ্যে কে বড় হবে, বলছে যার কোণ ছোট সেই বাহুটা বড় হবে। ঢুকেছে মাথাতে, বাহুটা বড় হবে। এবার এটাকে যদি আমি 60 ডিগ্রি করে দিই, তখন এইটা হয়ে যাবে কত, 30। দেখ এই বাহুটা ছোট হয়ে গেল, এই বাহুটা কি হয়ে গেল, বড় হয়ে গেল। অর্থাৎ আমি যত কাছে আসব কোণটা বাড়বে কিন্তু বাহুটা কি হয়ে যাবে, কমে যাবে। আর যত দূরে যাব তত কি হবে, যত দূরে যাব তত কি হবে, বাহুটা বাড়বে কিন্তু কোণটা কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। তাহলে কোণের সাথে একটা বাহুর কি রয়েছে, একটা সম্পর্ক রয়েছে। অর্থাৎ যার কোণ বড় তার বাহু ছোট, আর যার বাহু ছোট তার কোণ বড়। ঢুকেছে? কিন্তু কোণ দুটো যোগ করলে কত হবে, কোণ দুটো যোগ করলে অবশ্যই সবসময় কত হবে, 90 ডিগ্রি। তাহলে বাহু বাড়তে কমতে বাড়তে কমতে একটা সময় আসবে দুটো কোণই সমান হয়ে গেল, দুটো কোণই সমান হয়ে গেল। তো তখন বাহু দুটো কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তখন ওই ত্রিভুজটাকে বলা হবে সমকোণী। 90 ডিগ্রি তো আছেই, তখন আর একটা নতুন অ্যাড হয়ে যাবে কি, সমদ্বিবাহু। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রেই একমাত্র এটা 45 আর এইটা 45 হবে। কেন, তখন এই বাহুটা আর এই বাহুটা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তা ছাড়া 45 45 হবে না। তাহলে আমরা কি বললাম, সমকোণী ত্রিভুজ মানে 90 ডিগ্রি, কিন্তু এই বা কোণ দুটো সমান হবে কিনা তার কোনো গ্যারেন্টি নাই। এই বাহুটা যদি বড় হয় তাহলে এই কোণটা ছোট হবে, আর এই বাহুটা যদি ছোট হয় তাহলে এই কোণটা বড় হবে। উল্টো দিকেও এটা যদি কম হয় তাহলে কোণটা বেশি হয়ে যাবে, আর এটা যদি বেশি হয় তাহলে কোণটা ছোট হয়ে যাবে। এই কমা বাড়া হতে হতে কমা বাড়া হতে হতে যখন দেখবো দুটো কোণই সমান হয়ে গেছে, তখন দেখবো দুটো বাহু সমান হয়ে গেছে। তখন ওই ত্রিভুজের আর একটা নাম হবে কি, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সেক্ষেত্রে এই বাহুটা সমান হয়ে যাবে, অর্থাৎ লম্ব আর ভূমি কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। অতিভুজ কিন্তু কখনো সমান হবে না, সমান হবে না। প্রচণ্ড গরম, কিচ্ছু করার নেই, ফ্যান নেই। আজ কি 25শে জুন নাকি, 25শে জুন, সময় প্রায় 12টা, দুপুর 12টা, কোনো ফ্যান নেই, গরম সহ্য করতে হবে, কিচ্ছু করার নাই। প্রকৃতির থেকে যে হাওয়াটা পাবো, এই বট গাছ আছে, নিম গাছ আছে, এই নিম গাছ বট গাছের হাওয়া খেতে হবে। দেখ মাঝে মাঝে হাওয়া দেবে, আর তখন কি হবে, খুব ঠান্ডা লাগবে, কারণ এই ঘামটা কি হবে, আমাদের শরীর থেকে ল্যাটেন্ট হিট নিয়ে, লীন তাপ নিয়ে বাষ্প হয়ে যাবে, আমাদের মাত্রাটা কি হবে, কমিয়ে দেবে, ঠান্ডা লাগবে, আমার শরীর থেকে তাপটা নিয়ে নেবে। ওয়েট কর, কিছুক্ষণ পর হাওয়া দেবে, আমি ফোন করে দিয়েছি। তাহলে কি আলোচনা হলো আজকে, খুব আস্তে আস্তে পড়াচ্ছি, তার কারণ আছে, খুব জটিল জায়গা, খুবই জটিল জায়গা। একটা ত্রিভুজ, সেই ত্রিভুজকে নিয়ে যত গোলমাল। তাহলে সমকোণী ত্রিভুজ যার একটা কোণ 90 ডিগ্রি, আর কি একটা কোণ 90 ডিগ্রি, আর কি পেলাম, একটা কোণ 90 ডিগ্রি, অপর দিকের বাহুটাকে বলা হচ্ছে অতিভুজ, একটা লম্ব আর একটা কি পেলাম, ভূমি পেলাম। কিন্তু লম্ব কোনটা হবে, ভূমি কোনটা হবে, সেটা নিয়ে একটা দ্বন্দ্ব। সেই দ্বন্দ্ব মেটাতে আসবে কে, আসলে একটা কোণ, এই কোণের সাপেক্ষে এটা লম্ব, এই কোণের সাপেক্ষে এটা লম্ব, এই কোণের সাপেক্ষে এটা ভূমি, এই কোণের সাপেক্ষে এটা ভূমি। এবার আর সেই দুটো কোণের মান কি সমান হবে না, সমান হবে না, সব সময় সমান হবে না।
যে বাহুটা বড় হবে তার কোণটা ছোট হবে, যে বাহুটা ছোট হবে তার কোণটা বড় হবে। যখন দুটো বাহুই সমান হয়ে যাবে তখন দুটো কোণই কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তখন কোণের মান হবে কত, 45 45। আর তখন ওই ত্রিভুজটার নাম হবে কি, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ত্রিকোণমিতিক কোণের অনুপাত, বাহুর অনুপাতগুলো আমরা পড়ব। বিভিন্ন রকম কোণানুপাত, কোণের সাপেক্ষে বাহুগুলোর অনুপাত, এসব বিষয় নিয়ে আলোচনা করব। আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজকে নিলাম, এ বি সি। আমরা এই কোণটাকে 90 ডিগ্রি ধরলাম, আর এই কোণটার নাম দিলাম আমরা থিটা। কি নাম দিলাম, থিটা। কীরকম আঁকতে হয়, এইভাবে গোল করে নেবো, একটু লম্বাটে হবে না এরকম। এর নাম হচ্ছে কি, থিটা। এটা একটা গ্রিক শব্দ, থিটা। আমরা পড়েছিলাম আলফা বিটা গামা, সেরকমই একটা হচ্ছে কি থিটা। এই থিটাটা কি না, সমকোণী ত্রিভুজের যে দুটি সূক্ষ্মকোণ আছে তার একটি সূক্ষ্মকোণ কত, থিটা। এই থিটাটা কত, এ বি সি, এটা কত, এর মানটা কত, থিটা। এই থিটাটা 30 ডিগ্রি হতে পারে, 40 ডিগ্রি হতে পারে, 50 ডিগ্রি হতে পারে, 70 90 কিছু একটা হতে পারে। তাহলে থিটা একটা কোণের নাম, এর একটা মান আছে। কত মান, এই কোণটা 30 ডিগ্রি হলে থিটার মান কত, 30 ডিগ্রি। এই কোণটা যদি 60 ডিগ্রি হয় থিটার মান কত, 60 ডিগ্রি। কোণটার মান যদি 45 ডিগ্রি হয় তাহলে থিটার সমান কত হবে, 45 ডিগ্রি। এরপর আমরা লিখব সাইন থিটা। কি লিখব, সিন লয় কিন্তু, হ্যাঁ, অনেকজন বলে আবার সিন, সিন নয়, হ্যাঁ, সিন মানে পাপ, ওই নয়। সাইন থিটা, সাইন থিটা মানে হলো, থিটার সঙ্গে কিন্তু সাইনের গুণ নাই। কিছুক্ষণ আগে বলছিলাম খুব সুন্দর হাওয়া দেবে, দেখ, থিটার সঙ্গে কিন্তু সাইনের গুণ নাই, এটা মাথায় রাখতে হবে। থিটা হচ্ছে একটা কোণের নাম, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতি। কি বললাম, তাহলে লম্ব কোনটা তো আমরা জানি না, অতিটা তো আমরা জেনে গেছি। বল অতি কোনটা, বিসি নয়। এবার লম্ব কোনটা, বলছে লম্ব তো এটাও হতে পারে এটাও হতে পারে। ওই লম্বটা জানার জন্যই কোনটাকে বলতে হবে। এখানে বলা আছে থিটা, বলছে থিটা কোণের সাপেক্ষে যেটা লম্ব সেটা। থিটা কোণের সাপেক্ষে লম্ব কোনটা, থিটা কোণ, এটা থিটা কোণ, এর সাপেক্ষে লম্ব হচ্ছে এসি। তার মানে সাইন থিটা মানে হচ্ছে এসি বাই এস বিসি। সাইন থিটা মানে কত, এসি বাই বিসি। তাহলে কস থিটা বলে একটা জিনিস আছে, এটা কি না, কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতি। তাহলে অতি তো আমরা জেনে গেছি কত, বিসি। তাহলে থিটা কোণের সাপেক্ষে ভূমি কোনটা রে, থিটা কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে কোনটা, এ বি। তাহলে এ বি। আরও একটা আছে, কি নাম, ট্যান থিটা, TAN, ট্যান থিটা। ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই অতি। তাহলে লম্ব কোনটা, এসি, আর ভূমি কোনটা, এ বি। তাহলে সাইন থিটা মানে কি হলো, সাইন থিটা মানে হলো কি, লম্ব বাই অতি, লম্ব বাই অতি। কস থিটা মানে কি হলো, ভূমি বাই অতি। ট্যান থিটা মানে কি হলো, ট্যান থিটা মানে কি হলো, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তার মানে এসি বাই এবি। তাহলে আমি যদি এটাকে এক্স বলতাম, তাহলে তাহলে সাইন এক্স এর মান কত হতো বলতো, সাইন এক্স এর মান কত হতো বলতো। তাহলে আমাকে, সাইন মানে লম্ব বাই অতি, এটা ঠিক। তাহলে এক্স এর সাপেক্ষে লম্ব কোনটা হবে, এক্স এর সাপেক্ষে লম্ব কোনটা হবে, এ বি, এ বি, আর কি হবে, বিসি। লম্ব বাই অতি হবে, তাহলে লম্বটা চেঞ্জ হচ্ছে। তাহলে আমাকে লক্ষ্য রাখতে হবে কি, কোনটা কি দিয়েছে, সেই কোণের সাপেক্ষে আমাকে লম্ব আর ভূমিটাকে খুঁজে বের করতে হবে, মনে থাকবে। তাহলে একই রকমভাবে কস এক্স সমান কত হবে, কস এক্স সমান কত হবে বলতো, ভূমি, ভূমি কোনটা এটা, তাহলে এসি বাই কত হয়ে যাবে, বিসি। তাহলে ট্যান এক্স সমান কত হয়ে যাবে, ট্যান এক্স সমান হয়ে যাবে এ বি বাই এসি। দেখ চেঞ্জ হয়ে গেল না,
তাহলে আমাকে মাথায় রাখতে হবে কোণের নামটা কি আছে, কোণ ছাড়া কিন্তু এই সাইনের কোনো গুরুত্ব থাকবে না। আর ট্যানের সঙ্গে বা সাইন বা কসের সাথে এগুলো কিন্তু এক্স বা থিটা যেটা আমরা কোণটা লিখেছি সেটা কিন্তু কখনোই গুণ হয়ে নেই, গুণ হয়ে নেই, মানে সাইন ইন্টু থিটা এরকম নয়, থিটা কোণের সাপেক্ষে সাইনের মান, বোঝা গেল, থিটা কোণের সাপেক্ষে সাইনের মান। তাহলে এটা কি হলো, এক্স কোণের সাপেক্ষে সাইনের মান, এটা লেখা হয়েছে। আচ্ছা মাথায় রাখো, সাইনের উল্টো হচ্ছে কোসেক, সাইনের উল্টো কি, কোসেক, তাহলে সাইনের উল্টো হচ্ছে কোসেক থিটা, সাইনের উল্টো কোসেক থিটা মানে হচ্ছে, তাহলে ওইটা হবে অতিবায় লম্ব, এটা কি হবে অতিবায় লম্ব, তার মানে এইটা হবে কি বিসি বাই কত হবে এসি, তাহলে অতিবায় লম্ব। আচ্ছা কস থিটার উল্টো হচ্ছে সেক থিটা, কস থিটার উল্টো হচ্ছে কি সেক থিটা, এর মান কত হবে তাহলে বিসি বাই এসি, সরি বিসি বাই, কারণ এটা অতি বাই ভূমি হয়ে যাবে, কস থিটা মানে ছিল কি ভূমি বাই অতি, তাহলে সেক থিটা সমান কি হয়ে যাবে অতি বাই ভূমি। আর ট্যানের উল্টো কি, ট্যানের উল্টো হচ্ছে কট থিটা, ট্যানের উল্টো কি কট থিটা, সেটা কত হবে তাহলে ট্যান থিটা ছিল লম্ব বাই ভূমি, তাহলে এটা কত হয়ে যাবে ভূমি বাই লম্ব, তার মানে এ বি বাই কত হবে এসি। ঠিক একই রকমভাবে সাইন এক্স এর উল্টো কি হবে কোসেক এক্স সমান কত হবে বিসি বাই কত হবে এবি, কস এক্স এর উল্টো কি হবে সেক এক্স সমান কত হবে বিসি বাই এসি, আর ট্যান এক্স এর উল্টো কি হবে কট এক্স, তার উল্টো কি হবে এসি বাই এবি। অর্থাৎ আমাদের প্রথম কাজ হবে সাইন কস ট্যান কট কোসেক সেক যাই দেবে দেখ না কেন, কটা আছে ছটা, সাইন কস ট্যান এই তিনটে হচ্ছে মেন, সাইন কস আর ট্যান হচ্ছে মেন, সাইনের উল্টো কি বললাম কোসেক, আর কসের উল্টো কি বললাম সেক, আর ট্যানের উল্টো কি বললাম কট, এই তিনটেই সব থেকে গুরুত্বপূর্ণ, এদেরকে উল্টিয়ে দিলে কি যাবো পেয়ে যাবো, এদেরকে পেয়ে যাবো। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ আমি মনে করি সেটা হচ্ছে থিটা। আমরা যদি কোনটাকে ভুল চিহ্নিত করি তাহলে লম্ব আর ভূমি খুঁজতে অসুবিধা হবে, সেক্ষেত্রে আমার কিন্তু পুরো ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু সাইন সবসময় লম্ব বাই অতিই হবে, অতি তো আমার জানা সব থেকে বড়টা অতি, কিন্তু লম্ব খুঁজতে গেলে আমার কোণের দরকার হবে, তখন এই থিটা কোণের সাপেক্ষে লম্বটাকে খুঁজে নেব। আচ্ছা কস মানে সবসময় কি ভূমি বাই অতি, কস মানে কি সবসময় ভূমি বাই অতি, আর ট্যান মানে কি সবসময় লম্ব বাই ভূমি, তাহলে ট্যান থিটা মানে কি থিটা কোণের সাপেক্ষে যেটা লম্ব সেইটা, আর থিটা কোণের সাপেক্ষে যেটা ভূমি সেটা, মনে থাকবে। তাহলে এগুলো সব কি বাহুর অনুপাত, সাইন থিটা মানে হচ্ছে কি লম্ব একটা বাহু আর কি অতি একটা বাহু, তাদের অনুপাতকে কি বলা হচ্ছে সাইন থিটা। কস থিটা মানে কি ভূমি এবং থিটা কোণের সাপেক্ষে যেটা ভূমি আর অতি তাদের অনুপাত, আর ট্যান থিটা মানে কি ট্যান থিটা মানে হলো থিটা কোণের সাপেক্ষে লম্ব আর ভূমির কি অনুপাত, লম্ব আর কি ভূমির অনুপাত। এই হলো আমাদের ত্রিকোণমিতির বিভিন্ন কোণের এই সাইন থিটা কস থিটা এবং যে ট্যান থিটা কোসেক থিটা সেক থিটা, এটা একটা পরিচয়। এবার আমরা কার্যক্ষমতা শক্তি চ্যাপ্টারটা পড়তে এলাম, কার্যক্ষমতা চ্যাপ্টারটা পড়তে এসে আমরা অঙ্ক করতে লাগলাম, কেন সেটা কিছুক্ষণ পরে জানা যাবে। আচ্ছা আমরা এগুলো মুছে দিচ্ছি, যারা ভিডিওটা দেখছো তারা ভিডিওটাকে পজ করে এগুলো লিখে নেবে, বা ভিডিওটাকে একটু স্লো করবে, নিয়ে স্পিডটাকে কমিয়ে দেবে, তাহলে দেখতে পাবে। ভিডিওটার ডান দিকে একটা সেটিং অপশান আছে, সেই সেটিং অপশানে ক্লিক করলে পরে 4টে অপশান পাবে, সেখানে স্পিড বলে একটা অপশান থাকবে আর অ্যাডভান্স বলে একটা অপশান থাকবে, সেখানে গিয়ে তোমরা ভিডিওর কোয়ালিটি এবং স্পিডটাকে কমা বাড়া করতে পারো, নিজের যার যেমন প্রয়োজন হবে সেটা। এবার আসছি এটাকে নিয়ে 4টে চ্যাপ্টার আছে মাধ্যমিকে, যেখান থেকে 12 নম্বর আসে মাধ্যমিকে, আমরা সেগুলোতে যাব না, আমরা আসব সাইন 0 ডিগ্রির মান, সাইন 30 ডিগ্রির মান, সাইন 45 ডিগ্রির মান, সাইন 60, সাইন 90 ডিগ্রি। সাইন 0 ওই যে থিটা বলছিলাম না সাইন থিটা, ওই থিটার মানটা যদি 0 হয়ে যায় তাহলে লম্ব আর অতি এর অনুপাতটাও হয়ে যাবে কত কত
জিরো। তাহলে কি বললাম যে থিটার মানটা যদি 0 ডিগ্রি হয়ে যায়, ওই কোণটা যদি 0 ডিগ্রি হয়ে যায়, তখন লম্বকে আর অতি দিয়ে ভাগ করলে কি পাবো? শূন্য পাবো। কি পাবো? শূন্য পাবো। তাহলে কোণটা যদি 30 ডিগ্রি হয়ে যায়, কোণটা যদি 30 ডিগ্রি হয়ে যায়, তাহলে লম্বকে ভূমি অতি দিয়ে ভাগ করলে কত পাবো? তখন পাবো আমরা হাফ। কত পাবো? হাফ। সাইন 45 ডিগ্রি, তাহলে কোণটা যদি 45 ডিগ্রি হয়ে যায়, তাহলে লম্ব আর অতিভুজের অনুপাত কত হবে? 1/√2। কত হবে? 1/√2। সাইন 60 ডিগ্রি মানে কোণটা যদি 60 ডিগ্রি হয়ে যায়, তখন অনুপাতটা হবে √3/2। কত হবে? √3/2। আর সাইন 90 ডিগ্রি যদি হয়ে যায়, তখন কোণটা কত হবে? কোণটা যদি 90 ডিগ্রি হয়ে যায়, তখন সাইন থিটার মান কত হবে? সাইন 90 ডিগ্রির মান হচ্ছে কত? 1। কত? 1। এরপর আসবো cos 0 ডিগ্রি, cos 30 ডিগ্রি, cos 45 ডিগ্রি, cos 60 ডিগ্রি, cos 90 ডিগ্রি। ভালো করে লক্ষ্য করে দেখো, সাইনে কি ছিল? সাইনে ছিল দেখবি লম্ব বাই অতি, আর কসে কি ছিল? ভূমি বাই অতি। উল্টো ছিল না? তাহলে এই ক্ষেত্রে মনে রাখার সুবিধা হচ্ছে cos 0 মানে হচ্ছে সাইনের 90 ডিগ্রি যেটা মান, সেটা কসের 0 মান। তার মানে এটা কত? 1। কসের যেটা 60 ডিগ্রি মান, সাইনের সেটা কত ডিগ্রি মান? 30 ডিগ্রি। মানে কত? √3/2। এর 45 ডিগ্রি মান, এর 45 ডিগ্রি মান কি হয়ে গেল? সমান হয়ে গেল। মানে কত? 1/√2। cos 60 ডিগ্রি মান কত হবে? সাইনে যেটা 30 সেটা হবে, মানে কত হবে? হাফ। আর কসের 90 ডিগ্রি মান কত হবে? সাইনে 0 ছিল, তখন 0। মানে পুরোপুরি কি হয়ে গেল? উল্টো হয়ে গেল। মনে থাকবে? মনে থাকবে? আমাদের এইটুকুই প্রয়োজন আছে ক্লাস 9-এর কার্যক্ষমতা শক্তি করার জন্য। এই ভ্যালু কোটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। শুধু বাঁ দিকের কোটা না মুখস্থ রাখতে পারলেও ডান দিকের কোটা মুখস্থ রাখতেই হবে। যে cos 0 মানে 1, cos 30 মানে √3/2, cos 40 মানে 1/√2, cos 60 ডিগ্রি মানে হচ্ছে হাফ, আর cos 90 ডিগ্রি মানে হচ্ছে কত? 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 0। তাহলে ট্যানগুলো কত লিখতে পারবি? হ্যাঁ দেখ, ট্যান 0 মানে হচ্ছে সাইন থিটার মান আর কস থিটার মানকে ভাগ করে দিতে হয়। ট্যান থিটা মানে আর একটা নিয়ম হচ্ছে, দেখ আর একটা ফর্মুলা হয়, মানে ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। তাহলে সাইন থিটার মানকে কস থিটার মান দিয়ে ভাগ করে দে। তাহলে সাইন 0 মানে কত? 0। কস 0 মানে কত? 1। তার মানে 0/1 মানে হচ্ছে কত? 0। ট্যান 30 ডিগ্রি মান কত হবে? ট্যান 30 ডিগ্রি মান হচ্ছে এটা হাফ, আর এটা হচ্ছে 1√3/2। তাহলে 2 2 কেটে যাবে, পড়ে থাকবে 1/√3। ট্যান 45 এর মান কত? এরও হাফ, 1/√2, এরও 1/√2, মানে 1 হয়ে যাবে, এটা কেটে যাবে। সাইন 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি, মানে ট্যান 60 ডিগ্রির মান হবে কত? √3। আর ট্যান 90 ডিগ্রির মান কত হবে? 1কে 0 দিয়ে ভাগ করবো, মানে আনডিফাইন, মানে ডিফাইন করা যাবে না। বোঝা গেল? এটাই ছিল মোটামুটি ত্রিকোণমিতি, জাস্ট একটু ছোঁয়া। আমার যতটুকু কার্যক্ষমতা শক্তি চ্যাপ্টারটা পড়াতে গিয়ে কাজে লাগবে, জাস্ট আমি ততটুকুই বললাম। এটা যখন আমরা ক্লাস 10-এ ত্রিকোণমিতি চ্যাপ্টারটা পড়বো, তখন আরও ডিটেল পড়বো। আরও ডিটেল পড়বো মানে আরও অনেক সূক্ষ্ম সূক্ষ্ম জায়গা আছে যেগুলো তোমাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, অনন্যকের ব্যাপারগুলো আমরা ডিটেলে যাই নাই, হ্যাঁ, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। কোসেক থিটার মান জানতে হবে, সেক থিটার মান জানতে হবে, কট থিটার মান, মানে আমরা যে 6টার ভ্যালু পড়লাম, সেই 6টারই ভ্যালুগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে। তবে কার্যক্ষমতা শক্তি পড়তে গেলে 1 2 3 4 5 এটা তোমাদেরকে মনে রাখতেই হবে। এরপর আমরা কার্যক্ষমতা শক্তির নেক্সট এপিসোডে ঢুকবো। আচ্ছা, আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম, সেটা তোমরা অবশ্যই মনে রাখবে। cos 180 ডিগ্রির মান কত? cos 180 ডিগ্রির মান হলো -1। cos 180 ডিগ্রির মান হলো কি? -1। কিছু কিছু অঙ্ক থাকবে যেখানে আমার 180 ডিগ্রিটা কাজে লাগবে, সেক্ষেত্রে এই ভ্যালুটাও মুখস্থ রাখবে। এটা ভুলে গেছিলাম, এটা মনে পড়ে গেল, লিখে দিলাম।